হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন পরে আবার ভিডিও করা শুরু করতেছি। তো আজকে আমরা যেই টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাম্প ক্যাভিটেশন। ওকে, প্রিভিয়াসলি আমি পোস্টে বলছিলাম যে পাম্পের ক্যাভিটেশন ফেনোমেনা নিয়ে আমি একটা ভিডিও ভিডিও লেকচার তৈরি করব। ওকে, আচ্ছা, আজকের লেকচারটা সবাই খুব মনোযোগ দিয়ে বোঝার ট্রাই করব এবং যেটা সত্য কথা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা টপিকস বা একটা কনসেপ্ট। ঠিক আছে, যারা আমরা ইন্ডাস্ট্রিতে চাকরি করব বা বিভিন্ন ধরনের পাম্প বা ফ্লুইড মেশিনারিজ নিয়ে ডিজাইন করব বা ফ্লুইড মেশিনারিজ নিয়ে কাজ করব, তাদের জন্য পাম্পের ক্যাভিটেশন বোঝাটা খুব একটা ইম্পর্টেন্ট। ওকে, খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। সো আমরা দেরি না করে পাম্পের ক্যাভিটেশনটা শুরু করি। ওকে, কীভাবে পাম্পের ক্যাভিটেশন হয়, কেন হয়, ঠিক আছে, আমরা এইগুলো নিয়ে আজকে আলোচনা করব। ওকে ওকে ঠিক আছে, তো দেরি না করে শুরু করি। প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে, যেহেতু আমরা পাম্পের ক্যাভিটেশন পড়তেছি, ঠিক আছে, সো আমাদের আগে যে বেসিক জিনিসটা আসলে বুঝতে হবে সেটা হচ্ছে একটা পাম্পের কি কি থাকে, অংশ থাকে। যেরকম এই যে এই চিত্রটা, দ্যাট মিনস এটা আমি যদি সাপোজ ফিগার নাম্বার 1 বলি, এই ফিগার নাম্বার 1-এ আমরা কি দেখতেছি যে এইটা হচ্ছে আমাদের কি সাকশন লাইন। এটা হচ্ছে আমাদের কি সাকশন লাইন। এদিক থেকে সাপোজ ওয়াটার এন্টার করতেছে, ঠিক আছে, ওয়াটার এন্টার করতেছে এদিক দিয়ে, এবং এন্টার করে ওই যে এই দিক দিয়ে এইখানে আসতেছে, তাই না, এই যে এই জায়গাতে। আর এইটা হচ্ছে আমাদের কি, এটার নাম হচ্ছে, এখানে যে জিনিসটা আছে এটার নাম হচ্ছে আমাদের ইম্পেলার আই। এই যে এখানে লেখা আছে ইম্পেলার আই, ঠিক আছে। আচ্ছা, আর এই যে এই জিনিসগুলা, এই যে এরকম করে দেওয়া আছে না, এগুলো হচ্ছে আমাদের সব কি, এগুলো হচ্ছে সব আমাদের ইম্পেলার। ওকে, এগুলো হচ্ছে আমাদের কি ইম্পেলার, আর মাঝখানে হচ্ছে ইম্পেলার আই, ঠিক আছে। তাহলে ইম্পেলার কোনটা, ইম্পেলার আই কোনটা বোঝা গেছে। এই যে এইটা হচ্ছে একটা ইম্পেলার, এই যে এটা একটা ইম্পেলার, ঠিক আছে, এটা একটা ইম্পেলার, এই পুরো জিনিসটা একটা ইম্পেলার। ওকে, তারপরে এই যে একটা ইম্পেলার, এই যে একটা ইম্পেলার, আর এই মাঝখানে হচ্ছে ইম্পেলার আই। ওকে, আচ্ছা, এবং এদিক দিয়ে ওয়াটার বা যে কোনো একটা ফ্লুইড এন্টার করতেছে এবং এই যে ইম্পেলারটা ঘুরতেছে, আর এই যে সাকশন লাইন দিয়ে এই ওয়াটার এই ইম্পেলার আয়ে আসতেছে, দেন ইম্পেলারের থ্রু হয়ে কোথায় যাচ্ছে, এদিক দিয়ে ঘুরে, মানে এই দিক দিয়ে রোটেশনটা হচ্ছে, রোটেশনের ডিরেকশনটা হচ্ছে এদিকে, এদিক দিয়ে ঘুরে এইভাবে, এই যেটা হচ্ছে ডিসচার্জ লাইন, ঠিক আছে, এই ডিসচার্জ লাইন দিয়ে আমাদের কি বাইরে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবং এই যে এখানে আমি জিনিসটা বুঝাইলাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কনসেপ্টটা জানা, যে কোন অংশের নাম কি। আর এই যে মাঝখানে যে এটা আছে না, এটাকে বলা হয় কি ভলিউট। এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে আমাদের ভলিউট। ওকে, আচ্ছা, এবার আসি। তাহলে এই পাম্পে আমরা কি দেখতেছি যে আমাদের এই যে আই, এই যে এটাকে আমি কি বললাম, এটাকে আমি বললাম ইম্পেলার আই, ঠিক আছে, ইম্পেলার আই আছে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ইম্পেলার জিনিসটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ওকে, আচ্ছা, সাকশন লাইন আছে আর ডিসচার্জ লাইন আছে। ওকে, এবার আচ্ছা, এইবার আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে প্রেশার, আমাদের যে সাকশন, দেখো একটা জিনিস, এইখানে কি হবে, সাকশন লাইনে সাকশন প্রেশার হবে, আর আমাদের ডিসচার্জ লাইনে ডিসচার্জ প্রেশার হবে, দুই রকম জিনিস, ঠিক আছে। সাকশনে হবে কি, সাকশন লাইনে হবে আমাদের সাকশন প্রেশার পাইপের, বা সরি পাম্পের সাকশন প্রেশার, সাকশন প্রেশার, আর ডিসচার্জ, ডিসচার্জে হবে আমাদের কি, ডিসচার্জে হবে আমাদের ডিসচার্জ প্রেশার। ওকে, এরপর আরও কিছু জিনিস আছে যেরকম সিল প্রেশার, ঠিক আছে, এগুলো পরে, আসলে আগে আমাদের বেসিক জিনিসটা আগে আমরা বুঝি, তারপরে নেক্সট আরও ক্লাসে আমরা আরও বেসিক আলোচনা করবো, সমস্যা নাই। আচ্ছা, তাহলে বোঝা গেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ডিসচার্জ, আর এটা হচ্ছে আমাদের সাকশন। ওকে, আচ্ছা, এবার আসো, যেটা সেটা হচ্ছে আমাদের সাকশানে, দেখো সাকশানে থেকে যখন ইম্পেলার আইতে যাবে, ঠিক আছে, তখন একটা মানে কিছু ফেনোমেনন হবে, ঠিক আছে। তারপরে জিওমেট্রিক কিছু শেপেরও চেঞ্জ আছে, ঠিক আছে, কিছু জিওমেট্রিক্যাল কিছু
জিওমেট্রিক শেপেও চেঞ্জ, শেপ আমি আগে লিখি, দেখো জিওমেট্রিক যে শেপটা আছে না, সাকশন লাইনের যে জিওমেট্রিক শেপ আর ডিসচার্জ লাইনের যে জিওমেট্রিক শেপ, এটার মধ্যেও একটা ডিফারেন্স আছে, বুঝা গেছে? আচ্ছা দেখো, এবার আমরা ইন ডিটেলস এবার ঢুকবো। ওকে, সো ভালো করে এবার বোঝার ট্রাই করো। এতক্ষণ বেসিক জিনিসটা আমি বুঝাইলাম, এবার আসো। আচ্ছা, এটা এরকমই থাক, দেখো ভালো করে বুঝো। আমাদের একটা কার্ভ বুঝতে হবে, মানে আগে এই ক্যাভিটেশন বুঝতে গেলে টোটাল দুইটা জিনিস আমাদের বুঝতে হবে, ঠিক আছে? এক নম্বর, সেটা হচ্ছে বয়লিং পয়েন্ট প্রেশার ভার্সেস বয়লিং পয়েন্টের একটা ডায়াগ্রাম, বিপি আমি সংক্ষেপে লিখলাম, সাপোজ বিপি মানে বয়লিং পয়েন্ট বুঝাইলাম। আর আরেকটা যে জিনিস আমাদের জানতে হবে সেটা হচ্ছে বার্নৌলিজ ইকুয়েশন বা বার্নৌলিজ প্রিন্সিপাল, ঠিক আছে? বার্নৌলিজ ইকুয়েশন আমি লিখলাম, ঠিক আছে? টোটাল এই দুইটা জিনিস আমাদের বুঝতে হবে। তো প্রথমে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে প্রেশার ভার্সেস বয়লিং পয়েন্ট ডায়াগ্রাম। প্রেশার ভার্সেস বয়লিং বয়লিং পয়েন্ট এর একটা গ্রাফ দেখি, ঠিক আছে? তারপরে আমরা আর একটা জিনিস দেখব। দেখো, সেটা হচ্ছে আমি ওয়াই অ্যাক্সিসে আমি সাপোজ দিলাম হচ্ছে আমাদের কি প্রেশার, ঠিক আছে? পি দিয়ে প্রেশার ডিনোট করলাম। আর এক্স অ্যাক্সিসে আমি বসাইলাম সাপোজ আমাদের বয়লিং পয়েন্ট টেম্পারেচার, ঠিক আছে? বয়লিং, আমি খালি বয়লিং লিখলাম, বয়লিং। আচ্ছা, এখন দেখো ইন জেনারেল কার্ভটা কিরকম হয়, এরকম না? পিটি, কারণ আর যাই হোক এটা তো দিন শেষে একটা টেম্পারেচার, তাহলে পিটি পিটি গ্রাফ এরকম হয় না অনেকটা? আচ্ছা, এবার আসো, আমি আরেকটা কালার নিই সাপোজ, যদি কোনটা নেওয়া যায়, সাপোজ এটা নিলাম। আচ্ছা দেখো, আমি যে কোনো একটা জায়গাতে সাপোজ এইখানে আছি, ঠিক আছে? আমি সাপোজ এইখানে আছি, ওকে? আচ্ছা, এখন দেখো আমি যদি এইখান থেকে বয়েলিং করতে চাই, আরেকটা জিনিস সেটা হচ্ছে এইটা তো আমরা জানি যে এটা হচ্ছে ভেপার, তাই না? এটা হচ্ছে ভেপার। আর এটা কি, এটা হচ্ছে আমাদের লিকুইড, তাই তো? তার মানে আমরা যদি ফেজ চেঞ্জ করতে চাই, সাপোজ আমি লিকুইড থেকে ফেজ চেঞ্জ, দ্যাট মিনস আমি যদি লিকুইড থেকে লিকুইড থেকে আমি যদি সাপোজ ভেপার কন্ডিশনে আসতে চাই, তাহলে কি করতে হবে আমাকে, দেখো তো। আমি একটাভাবে আসতে পারি, দেখো এইখান থেকে সেটা হচ্ছে আমি চাইলে টেম্পারেচার বাড়ায়ে আমি এই বয়লিং পয়েন্টের গ্রাফের উপর আসতে পারি, ঠিক আছে? এইখানে আসতে পারি, ঠিক আছে? এই দিক দিয়ে। তার মানে আমি প্রেশার সেম রাখবো, ঠিক আছে? আমি দেখো এখানে এখান থেকে আমি যখন টেম্পারেচার বাড়াচ্ছি, প্রেশার কি সেম না? দেখো প্রত্যেকটা জায়গায় প্রেশার সেম না? সো আমি দুইভাবে যেতে পারি, ফেজ চেঞ্জটা আমি দুইভাবে করতে পারি। একটা হচ্ছে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট প্রেশারে রেখে কনস্ট্যান্ট প্রেশারে রেখে আমি টেম্পারেচার ইনক্রিজ করতে পারি, কনস্ট্যান্ট প্রেশারে আমি টেম্পারেচার ইনক্রিজ করতে পারি, করে আমি বয়লিং পয়েন্টে যাইতে পারি, যে আমাদের কি ভেপার হবে। এটা একটা ওয়ে হইতে পারে। আরেকটা ওয়ে হইতে পারে, দেখো আমি যদি এটাও করতে পারি যে এখান থেকে আমি সাপোজ এই যে নিচে আসি, তাও কি সেম না? সেম কথা না? এই যে বয়লিং পয়েন্টে চলে আসলাম, নিচে যাও কিন্তু সেম প্রসিডিওর, ঠিক আছে? নিচে গেলেও আমরা কিন্তু বয়লিং পয়েন্টের কার্ভে পৌঁছেছি, বরঞ্চ এখানে কি দেখতেছি, লেস প্রেশার না এখানে, ঠিক আছে? এবং টেম্পারেচার সেম। তার মানে আমি আরেকটা মানে ফেজ চেঞ্জ করতে পারি লিকুইড থেকে ভেপারে যাইতে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট 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 টেম্পারেচার রেখেও আমি কিন্তু আসলে কি করতে পারি, টেম্পারেচার রেখে আমি যদি প্রেশার ডিক্রিজ করি, তাও কিন্তু আমি ফেজ চেঞ্জ ঘটাই দিতে পারি। বোঝা গেছে? এই কার্ভটা বোঝা গেল কিনা, এই গ্রাফটা বোঝা গেছে? ওকে, আচ্ছা, তাহলে আমি কি বললাম, যদি আমি ফেজ চেঞ্জ করতে চাই তাহলে আমি এখান থেকে কি করতে পারি, টেম্পারেচার বাড়ায় আমি লিকুইডকে ভেপারে নিতে পারি, অথবা আর টেম্পারেচারকে আমি মানে এই যে এখান থেকে যখন আমি টেম্পারেচার বাড়ায় লিকুইড থেকে ভেপারে নিব, তখন কিন্তু আমার কি সেম, তখন কিন্তু আমার প্রেশার সেম। এই যে প্রেশার সেম, দেখো প্রত্যেকটা জায়গায় প্রেশার সেম, এই যে আমার কার্সরের দিকে খেয়াল করো, প্রেশার কিন্তু সেম, প্রত্যেকটা জায়গায় প্রেশার সেম, ঠিক আছে? আর আমি যে আরেকটা ভাবে করতে পারি, আচ্ছা এটা আমি এ আর এটা বি নাম দিই,
আরেকটাভাবে কী করতে পারি, সেটা হচ্ছে এ থেকে সি পয়েন্টেও আসতে পারি, এটাও কিন্তু সেম জিনিস। ঠিক আছে, এ থেকে সিতে যদি আমি আসি, সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে আমি টেম্পারেচার সেম রাখতেছি। দেখো এখানে কিন্তু টেম্পারেচার সেম, ঠিক আছে, এইসব জায়গায় টেম্পারেচার সেম, ঠিক আছে, এই যে এখান থেকে এইটুকু সেম টেম্পারেচার, আবার এই পয়েন্টে নেই, এখান থেকে এখানে সেম টেম্পারেচার। সো আমি প্রেশার রিডিউস করে দ্যাট মিনস কম প্রেশারেই আমি কিন্তু, প্রেশার কিন্তু কম, এখানে প্রেশার কম না, এটা এখানে সাপোজ প্রেশার ছিল এইটা, এই প্রেশার ছিল এখান থেকে এইখানে চলে আসছে প্রেশার, দ্যাট মিনস প্রেশার অনেক রিডিউস করছে, তাই না? তাহলে আমি কম প্রেশারে কনস্ট্যান্ট টেম্পারেচারে আমি ফেজ চেঞ্জ ঘটাই দিতে পারি, লিকুইডের ব্যাপারে নিয়ে যেতে পারি। ওকে, তাহলে এই কনসেপ্টটা আমাদের মনে থাকলো। ঠিক আছে, তাহলে আমরা কোনটা ইউজ করব? আমরা ইউজ করব যেটা, সেটা হচ্ছে এইটা মেইনলি। ঠিক আছে, এইটা মেইনলি আমরা দেখবো যে এটাই আসলে লাগবে কাজে। আচ্ছা দেখো, আচ্ছা তাহলে একটা গ্রাফ বোঝা গেল। এবার আমরা যে এইটা বুঝবো সেটা হচ্ছে বার্নৌলিস ইকুয়েশন। ঠিক আছে, আমাদের বার্নৌলিস ইকুয়েশনটা এবার বুঝতে হবে। আচ্ছা দেখো, বার্নৌলিস প্রিন্সিপালটা আমি এবার একটু বোঝাই। আচ্ছা, বার্নৌলিস প্রিন্সিপাল বোঝানোর আগে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে, এক সেকেন্ড, এটাকে একটু নিচে নামাই দিই। ওকে, তাহলে ভালো হবে, মানে এই গ্রাফগুলোকে বা ছবিগুলোকে আমি একটু নিচে নামাই দিই, কারণ এখানে আমার একটু জায়গা লাগবে আসলে মেন কথা। ঠিক আছে, বার্নৌলিস ইকুয়েশনটা বোঝানোর জন্য। দেখো, ঠিক আছে, এবার আমি তাহলে বার্নৌলিস ইকুয়েশনটা বোঝাইতে পারি। আচ্ছা, বার্নৌলিস ইকুয়েশন বোঝানোর জন্য আরেকটা কালার নেই, সাপোজ কোনটা নেওয়া যায়, সাপোজ লাল কালারটাই নেই। এবার আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে বার্নৌলি বার্নৌলিস ইকুয়েশন। ওকে, ভালো করে বার্নৌলিস ইকুয়েশনটা আমরা একটু বোঝার ট্রাই করি। বার্নৌলি ইকুয়েশনটা কি আমরা জানি যে পি বাই রো জি প্লাস ভি স্কোয়ার বাই টু জি প্লাস জেড ইজ ইকাল টু কি, কনস্ট্যান্ট, তাই তো, কনস্ট্যান্ট। তাহলে দেখো, তাহলে যদি এরকম হয়, সাপোজ এরকম ট্যাপার্ড শেপের কোনো কিছু আছে, ঠিক আছে, যার এইখানে একটা এরিয়া, এখানে এরিয়া আরেক রকমের, তাহলে এখানে আমরা কি দেখতেছি, এখানে আমরা কি দেখতেছি, এখানে এরিয়া হচ্ছে বেশি, তাহলে ভেলোসিটি হবে কম, আর এখানে প্রেশার হবে কি, বেশি, তাই তো, বেশি। আর এখানে এরিয়া কি, কম, ভেলোসিটি তাহলে কি হবে, বেশি, আর প্রেশার কি হবে, কম। এটা কিভাবে আসলো? এটা আসলে এই বার্নৌলিস ইকুয়েশন থেকে। দেখো বার্নৌলিস ইকুয়েশন এখানে আমরা কি দেখতেছি, ধরো এখানে দুইটার ক্ষেত্রে কি, দুইটা সেম হাইটে আছে না, মানে এরকম আছে, তাহলে আমি জেড ধরলাম, Z0, ঠিক আছে, তাহলে আমি এই দুই সেকশনে, সাপোজ এটা সেকশন 1, এটা সেকশন 2, এই দুই সেকশনে যদি আমি মানে খাটাই, বার্নৌলি খাটাই, তাহলে এখানে কি হবে, এখানে P1 বাই, আচ্ছা আরেকটা কালার নেই, যদি আমি সাপোজ কোন কালার নেওয়া যায়, সাপোজ সাপোজ গ্রিনই নেই, এখানে কি, এখানে হবে P1 বাই রো জি, ঠিক আছে, প্লাস V1 স্কোয়ার বাই টু জি। আমি যদি এই দুইটা সেকশানে আমি যদি বার্নৌলি কাটাই, এখানে কি হবে, P2 বাই রো জি প্লাস V2 স্কোয়ার বাই টু জি, আর এখানে Z1 আর Z2 ধরলাম সমান। ওকে, তাহলে দেখো এখানে আমি কি দেখতেছি, এরিয়া কমতেছে, এরিয়া কমলে আমরা কি জানি, এরিয়া কমলে আমাদের ভেলোসিটি কি হইতে হবে, সেম ফ্লো রেট যদি আমি রাখতে চাই, তাহলে আমাকে ভেলোসিটি কমতে হবে না, কারণ কন্টিনিউটি, আমরা জানি কি কন্টিনিউটি ইকুয়েশন কি জানি, যে A1 V1 ইকাল টু A2 V2, তাই কিনা, ঠিক কিনা? কারণ আমি যদি, আর এটাই কি, এটাই আবার ফ্লো রেট না, ভলিউমেট্রিক ফ্লো রেট না। ওকে, সো আমার যদি এরিয়া বাড়ে তাহলে ভেলোসিটিকে কমতে হবে ফ্লো রেট সেম রাখার জন্য। ওকে, আরেকটা জিনিস সেটা হচ্ছে, আমরা এই যে পুরো জিনিসটা করতেছি না, যে জিনিসটা বোঝাইতেছি, এখানে মনে রাখতে হবে আমাদের যে ফ্লো রেট, ভলিউমেট্রিক ফ্লো রেট আর যে আরপিএম, ঠিক আছে, এগুলো কিন্তু ফিক্সড, এগুলো হচ্ছে ফিক্সড। ওকে, এটা আমাদের মনে রাখতে হবে, এগুলো সব ফিক্সড, তার মানে যে ফ্লো রেটটা আমি পাচ্ছি এটা কিন্তু ফিক্সড, যে আরপিএমটা ইম্পেলারটা ঘুরতেছে, যে আরপিএম ইম্পেলারটা ঘুরতেছে সেটাও ফিক্সড।
ঠিক আছে। সো আমার এই যে এটা হচ্ছে এই সেকশনে, এই যে 1 নম্বর সেকশনে আমি কি দেখতেছি, আমার যদি ফ্লো রেট সেম রাখতে হয় আর যদি এরিয়া বাড়ে তাহলে ভেলোসিটিকে কমতে হবে বাই কন্টিনিউটি ইকুয়েশন। এই যে কন্টিনিউটি ইকুয়েশন, ঠিক আছে, এখান থেকে আমরা বুঝতে পারতেছি। আচ্ছা, আর এইখানে কি দেখতেছি, এখানে এরিয়া কমছে, তার মানে ভেলোসিটিকে কি কি হইতে হবে, বাড়তে হবে। ঠিক আছে, সহজ জিনিস, মানে সেম রাখতে হবে তো ফ্লো রেট। আচ্ছা, এবার আসো, এবার প্রেশারের তালে কি হবে, এই দুইটা জিনিস হচ্ছে মানে এই দুইটা জিনিসের মেইন বিষয় এবার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে আমি 1 দিই, ঠিক আছে, 1 1, তাহলে বুঝতে আর একটু সুবিধা হবে, 2 2। আচ্ছা, তাহলে দেখো এবার ভালো করে, এখন আমি যদি এবার খেয়াল করি ভালো করে, এই যে A1 আছে না, হ্যাঁ সরি, V1 আছে না, এই V1 আর এখানে V2 আছে, আমি এখানে কি দেখলাম যে আমাদের V2 বড়, তাই তো, আর এইখানে কি P1 বড়, P2 ছোট। এখন এটা কিভাবে হচ্ছে, এটা হচ্ছে দেখো দুইটা সেকশনে তো আমার কি ফ্লো রেট দুইটা সেম। ওকে, আচ্ছা ভালো কথা। এখন আমাদের যেই জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আমাদের মেকানিক্যাল এনার্জি আমাদের তো সেম রাখতে হবে, এনার্জি তো কনজার্ভ রাখতে হবে, ঠিক কিনা। আমাদের বার্নৌলিস ইকুয়েশনটা অ্যাকচুয়ালি কি একটা মেকানিক্যাল এনার্জি ইকুয়েশন। সো আমার এখানে দেখো ভেলোসিটি কি V2 কি বাড়ছে না, আমি যদি আরেকটা কালার নেই, আমার এখানে ভেলোসিটি কি হয়েছে বলো তো, আমার ভেলোসিটি এই জায়গাতে কি বাড়ছে না, ভেলোসিটি বাড়ছে না, তাহলে এখান থেকে আমি বুঝতেছি যে আমার প্রেশারকে কি হইতে হবে, কম হইতে হবে এনার্জিকে কনজার্ভ রাখার জন্য। বোঝা গেছে, সহজ জিনিস। আবার এখানে দেখো, এখানে ভেলোসিটি বাড়ছে না, ভেলোসিটি কমছে না, এখানে ভেলোসিটি কমছে, সো অটোমেটিক প্রেশার কি হয়ে গেছে, বেড়ে গেছে। সো দুই পাশে কি হয়ে গেছে, ইকুইলিব্রিয়াম হয়ে গেছে, ঠিক আছে, ইকুইলিব্রিয়াম হয়ে গেছে। সো আমার এনার্জি কনজার্ভ আছে 1 এবং 2 সেকশনে, ঠিক আছে। এইভাবে হচ্ছে এই পুরো জিনিসটা খাটে। তাহলে আমি বার্নৌলিস ইকুয়েশন বুঝাইতে পারছি। ওকে, এবার আসো, এইবার তাহলে আমরা বুঝতে পারবো এই বিষয়গুলো। আচ্ছা, এবার আসো, তাহলে এতক্ষণ ধরে যেই জিনিসগুলো আমি বুঝালাম এইগুলো আমার লাগবে, ঠিক আছে, এই জন্য এতক্ষণ ধরে বুঝাইলাম। আরেকটা জিনিস সেটা এবার বুঝাই, সেটা হলো যে দেখো ভালো করে, আমি এইবার একটা ড্রয়িং আঁকাবো, ঠিক আছে, সেটা কিরকম সেটা দেখো। এটা হচ্ছে সাপোজ আমাদের সেই পাম্প, সেন্ট্রিফিউগাল পাম্প, ঠিক আছে, আর এটা হচ্ছে সাপোজ আমাদের ইম্পেলার আই, আর এইটা হচ্ছে আমাদের সাপোজ সাকশন। ওকে, আর এইটা সাপোজ আমাদের ডিসচার্জ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সাপোজ আমি ডিসচার্জ বললাম, এটা আমাদের। ওকে, সহজভাবে বোঝানোর জন্য আর কি। আচ্ছা, ডিসচার্জ, ঠিক আছে, এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে আর এদিক দিয়ে এন্টার করতেছে। এবার আমি যদি একটা গ্রাফ আঁকাই, ঠিক আছে, ভালো করে বুঝো, এবার আমি একটা গ্রাফ আঁকাবো, ঠিক আছে। গ্রাফটা কেমন হবে দেখো, সেটা হচ্ছে এরকম, ঠিক আছে, এইদিকে এরকম একটা গ্রাফ আঁকাবো আমি, দেখো ভালো করে বুঝো। এই গ্রাফটা বুঝতে পারলে অনেক কিছু। আজকের লেকচারটা সবাই একটু ধীরে সুস্থে, মানে সবাই তো কি করে যে আসলে ধুমধাম, মানে জাস্ট সংক্ষেপে বুঝাই দেয়, ঠিক আছে, বেপার প্রেশারের সাথে পেপার প্রেশার কমে গেলে ক্যাভিটেশন হয় এরকম, ঠিক আছে, ছোটোখাটোভাবে বুঝিয়ে দেয়। আজকে আমি ইন ডিটেলস শেখাবো, তারপরে বলবা যে আসলে আজকে অনেক কিছু না একটা নতুন কিছু শিখলাম, ভালোভাবে বুঝতে পারলাম ক্যাভিটেশন জিনিসটা কি। দেখো আমাদের এখানে কি হচ্ছে, এই যে এখানে আই আছে না, ঠিক আছে, আই এ দেখো সাকশানে, এটা তো সাকশান তাই না, এটা তো সাকশান, আর এটা কি, এটা হচ্ছে আমাদের ডিসচার্জ, তাই তো, এটা হচ্ছে আমাদের ডিসচার্জ। তাহলে সাকশানে, সাকশানে একটা কি থাকবে, সাকশান প্রেশার, আর ডিসচার্জে কি থাকবে, একটা ডিসচার্জ প্রেশার। তাহলে পরে আমাকে বলো যে সাকশান এর একটা প্রেশার, ঠিক আছে, সাকশানের একটা প্রেশার থাকবে, তাই তো, সাকশানে একটা প্রেশার থাকবে, আর আইতে একটা এক রকমের প্রেশার থাকবে, আর ডিসচার্জে আরেক রকমের প্রেশার থাকবে, তাই তো। আচ্ছা, এখন বলো সাকশানে যে প্রেশারটা থাকবে সেই প্রেশারটা কেমন হয়, সাপোজ এরকম একটা প্রেশার আছে, এইটুকুতে এরকম একটা প্রেশার আছে, ঠিক আছে, এটা হয়তো মেনটেনই করলো, সাপোজ সেমই মেনটেন করলো, সমস্যা নেই। এখন যখন আইতে আসবে তখন প্রেশার কি হবে, কমবে না বাড়বে, কমবে না, অবশ্যই কমবে, প্রেশার কমবে, ঠিক আছে, আইতে এসে প্রেশার কমবে এরকম। এরপরে কি হবে, আবার যখন ডিসচার্জ সেকশনে যাবে আবার কি প্রেশার আস্তে আস্তে দুম করে আবার কি বেড়ে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে প্রেশারের গ্রাফ, ঠিক আছে, এটা হচ্ছে প্রেশারের এরকম হবে কাহিনীটা, ঠিক আছে।
এটা তো বুঝতে পারতেছি নাকি বুঝতে পারি নাই? আচ্ছা আমি এবার ইয়া দিয়ে বোঝাই, কি বলে আমাদের যে বার্নৌলি ইকুয়েশন শিখলাম না, ওইটা দিয়ে বোঝাই যে এটা কেন কিভাবে হচ্ছে। দেখো আমার এখানে ডায়ামিটারের কি অবস্থা বলো, ডায়ামিটারটা কি, এখানে ডায়ামিটারটা বেশি না, এখানে ডায়ামিটার বড়, আর এখানে কি আইতে যখন আসতেছে তখন এরিয়াটা কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে না? সো আমার প্রেশারটা কি হবে, কমে যাবে না এরিয়াতে, কারণ ভেলোসিটি বেড়ে যাচ্ছে, সহজ কথা। ঠিক আছে, তার মানে এইখানে সাপোজ একটা ভেলোসিটিতে ছিল, যখন আইতে যাচ্ছে, ঠিক আছে, যখন এই যে সেম ইয়াতে আইতে যখন যাচ্ছে তখন আমার ভেলোসিটি আস্তে আস্তে কি বেড়ে যাচ্ছে। ঠিক আছে, বাইরে যে এরপরে কি যখন আবার ডিসচার্জ সেকশনে আসতেছে তখন আবার ভেলোসিটি কি আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা হচ্ছে ভেলোসিটির গ্রাফ। ঠিক আছে, এটা কিভাবে হচ্ছে দেখো, এখানে সাকশানে আমার কি ডায়ামিটারটা কি বেশি, ঠিক আছে, ডায়ামিটার আমার বেশি, আইতে আমার ডায়ামিটারটা কি কম না, ডায়ামিটার কম মানে কি, এক কথায় সহজ কথায় এখানে আমার এরিয়া বেশি, এখানে আমার এরিয়া কম, তাই না, তাই কি না? যদি এরিয়া বেশি হয় তাহলে ভেলোসিটি কি হবে, এরিয়া যদি বেশি হয় তাহলে ভেলোসিটি কি হবে, কম হবে, প্রেশার বেশি থাকবে। এই যে এই জন্য এই যে প্রথমে প্রেশার বেশি, এরপরে যখন এরিয়া কমবে তখন কি হবে, ভেলোসিটি বেশি হবে, এই জন্য এই যে যখন এদিকে যাচ্ছে ভেলোসিটি বেশি হচ্ছে। ঠিক আছে, এরপরে এখানে আবার কি এরিয়া আবার বড়, তাহলে ভেলোসিটি কি হবে, আস্তে আস্তে যখন এদিকে আস্তে আস্তে কি এরিয়া বাড়তেছে না, সো আমার ভেলোসিটি আস্তে আস্তে কি কমতে থাকবে, এই যে কমতেছে, আর সাথে সাথে কি হবে, প্রেশার বাড়তে থাকবে, কারণ এই যে প্রেশার বাড়তেছে। বার্নৌলিস প্রিন্সিপাল আগে বুঝে এলাম কিভাবে হয়, বুঝা গেছে? সো এইটা হচ্ছে গ্রাফ। এখন আমাকে বলো, এবার আমি এই যে প্রেশারের যে গ্রাফটা আছে এইটার দিকে এবার খেয়াল করি। ঠিক আছে, প্রেশারের গ্রাফটা এবার আমরা একটু ভালো করে খেয়াল করি। এই যে প্রেশারের যে গ্রাফ, ঠিক আছে, আমি আঁকাইলাম, এই প্রেশারের গ্রাফটার দিকে এবার ভালো করে খেয়াল করি। দেখো প্রেশারের প্রেশার, দেখো আমার আইতে যে প্রেশারটা আছে, এই প্রেশারটা, ঠিক আছে, এটা তো আমার কি সাকশন প্রেশার, ঠিক আছে, পিএস। এই সাকশন প্রেশারটা যদি আইতে এসে কমতে কমতে যদি আমার ভেপার প্রেশারের নিচে চলে যায় তাহলে কি হবে? ঠিক আছে, দেখো আমি প্রথমে একটা গ্রাফ বুঝাইছিলাম না, প্রথমে একদম লেকচারের শুরুতে, যে এদিকে প্রেশার এদিকে টেম্পারেচার, ঠিক আছে, এইখানে এরকম ছিল, এইখান থেকে আমি কি করতেছিলাম, সাপোজ এটা এই পয়েন্ট ছিল, এ পয়েন্ট থেকে আমি এই যে সি পয়েন্টে আসতেছিলাম না, হ্যাঁ, হ্যাঁ প্রেশার কমায়, তাহলে এটাই কি বয়েলিং পয়েন্ট, তার মানে আমি যদি এক চাইলে কি করতে পারি, ওই যে দ্বিতীয় ধাপ যেটা ছিল, যে এই পয়েন্ট থেকে যদি আমি প্রেশার কমাই, কনস্ট্যান্ট টেম্পারেচার যদি প্রেশার কমাই, তাহলে আমার কি বয়েলিং পয়েন্টে চলে আসে, আর বয়েলিং পয়েন্টে চলে আসা মানে কি ভেপার ক্রিয়েট হওয়া, বাবল ক্রিয়েট হওয়া, ঠিক কিনা? তাহলে বলো আমাকে, এই যে আমার সাকশন প্রেশারটা, এই যে সাকশন প্রেশারটা, ঠিক আছে, এই সাকশন প্রেশারটা যদি কমতে কমতে যদি সাপোজ, আচ্ছা এবার আমি এখানে যে ভেলোসিটিটা আছে না, ভেলোসিটিটাকে একটু মুছে দিই, ঠিক আছে, তারপর আমি এই জিনিসটা বোঝাই। দেখো এবার আমি সাপোজ এই ভেলোসিটিটা আমি একটু মুছে দিই, ঠিক আছে, এই ভেলোসিটি গ্রাফটা আমি সাপোজ একটু মুছে দিই, ঠিক আছে, দেখো আজ লেকচারটা একটু বড় হবে, ঠিক আছে, কারণ আমি একটু ধীরে ধীরে বোঝাবো, সো সবাই একটু মানে শান্ত এবং ধীর সহকারে আর কি লেকচারটা একটু ফলো করার ট্রাই করি। দেখো আচ্ছা অনেক কিছু শিখবে। দেখো তাহলে আমার এই যে সাকশন প্রেশারটা যদি কমতে কমতে এদিকে কমতে 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 যদি আমার ভেপার প্রেশার, সাপোজ আমার ভেপার প্রেশারটা এতটুকু, এটা হচ্ছে আমার পি ভ্যাপ, ঠিক আছে, ভেপার প্রেশার, এটা ভেপার প্রেশারের লাইন সাপোজ, ঠিক আছে, এই সাকশন প্রেশারটা যদি আমার কমতে কমতে যদি এরকম হয় যে কমতে 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 এই ভেপার প্রেশারের নিচে চলে যায়, এরপরে আবার সাপোজ উঠে গেল, সমস্যা নেই, তো কমতে কমতে যদি ভেপার প্রেশারের নিচে চলে বা টাচ করে ভেপার প্রেশার লাইনকে, তাহলে কি হবে? তাহলে অবশ্যই আমি বুঝতেছি যখন এই যে প্রেশার কমতে কমতে যখন ভেপার মানে বয়লিং পয়েন্টের গ্রাফে কি হয়, এই যে এই রেখাকে এই রেখাকে যখন টাচ করতেছে, তার মানে কি, তার মানে হচ্ছে যে এইখানে টাচ করার মানেটা কি, টাচ করার মানে হচ্ছে যে আমার ভেপার ক্রিয়েট হচ্ছে, বাবল ক্রিয়েট হবে, ঠিক আছে, এখানে কি হবে তাহলে বাবল ক্রিয়েট হবে, ঠিক আছে, তার মানে যখন এই সাকশন প্রেশারটা কমতে 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 কমতে, এবং কখন এই আইতে, মনে রাখবো আইতে কিন্তু, ঠিক আছে, সো সাকশন প্রেশারটা কমতে কমতে আই অংশে আইতে যখন যাবে আর কি, কমতে কমতে যদি এরকম হয় যে ওর ভেপার প্রেশারের চাইতেও কমে গেল, ঠিক আছে, ভেপার প্রেশারের চাইতেও যদি কমে যায়, ঠিক আছে, ভেপার প্রেশারের চাইতেও যদি কমে যায়, তাহলে সেখানে কি হবে, সেখানে বাবল ক্রিয়েট হবে। ওকে, আচ্ছা এবার দেখো, এই তো বাবল ক্রিয়েট হইলো, ভালো কথা, এরপরে এরপরে আমার কি হবে, আবার
যেহেতু এরিয়া বাড়তেছে তাহলে আবার কি প্রেশার মানে আমার এরিয়া বাড়লে কি ভেলোসিটি কমবে, তাহলে ভেলোসিটি তো এই যে কমতেছিল, প্রেশার আবার কি ডেভেলপ হবে, তাহলে কি হচ্ছে ডিসচার্জ সেকশন আবার প্রেশার কি বাড়তেছে না, বাড়তেছে তো। তাহলে এই যে বাবলগুলা ক্রিয়েট হইলো, এই যেরকম বাবলগুলা ক্রিয়েট হইলো, এই বাবলগুলা কি আবার কি হয়, এই যে যখন আইতে এসে যখন বাবল ক্রিয়েট হইলো, ঠিক আছে, তখন এই বাবলগুলা এই যে এইখানে জমা হয়, ঠিক আছে, এই যে ভালো করে খেয়াল করে, এই যে এইখানে জমা হয়, ঠিক আছে, সারফেসে জমা হয়। আর সারফেসে কি প্রেশার ডেভেলপ হচ্ছে, তাহলে এই বাবলগুলার উপরে, এই যে আমি সাপোজ এখানে বাবলগুলো আঁকাইলাম, একটু বড় করে আঁকাই এই জায়গাতে, ঠিক আছে, এখানে বাবলগুলো আঁকাইলাম। আচ্ছা, এবার দেখো আরেকটা কালার নেই, এই যে দেখো, তাহলে এই বাবল ক্রিয়েট হলো, আর এদিকে কি প্রেশার কি হচ্ছে, বাড়তেছে না, আস্তে আস্তে প্রেশার বাড়তেছে। তাহলে এই প্রেশারগুলা কি করবে, এই বাবলগুলোর উপরে চাপ প্রয়োগ করবে চারদিক থেকে, ঠিক আছে, আর যখনই চাপ প্রয়োগ করবে তখন কি হবে, বাবলগুলা কোল্যাপস করবে, আর যখন কোল্যাপস করবে তখন একটা মানে প্রথম কথা একটা সাউন্ড ক্রিয়েট হবে, ঠিক আছে, একটা অ্যাবনর্মাল সাউন্ড, ঠিক আছে, একটা অ্যাবনর্মাল সাউন্ড ক্রিয়েট করবে, বুঝাইতে পারছি, একটা অ্যাবনর্মাল সাউন্ড ক্রিয়েট করবে। আর এই সাউন্ড এরপরে কি হবে, কোল্যাপস যখন করবে এটা খুব মানে একটা খুবই মানে এনার্জি রিলিজ করে দেয় খুব, ঠিক আছে, খুব ভয়ানক একটা শব্দ হয়, ভয়ানক বলতে কি ওই রকম বিস্ফোরক এরকম ভয়ানক না, বাট পাম্পের জন্য অনেক মানে একটা ডেঞ্জারাস একটা শব্দ তৈরি হয়। এবং এই প্রেশারগুলা যখন এই বাবলগুলা কোল্যাপস করে তখন খুব জোরে মানে ওই ইম্পেলারের গায়ে, তারপরে পাম্পের কেসিংয়ের গায়ে, ঠিক আছে, ওটা হিট করে, খুব জোরে হিট করে। আর যখনই হিট করে তখনই ওই পাম্পের ইম্পেলারে পিট ফরমেশন হয়, পিট ফরমেশন, ঠিক আছে, পিট ফরমেশন হয়। এখন পিট জিনিসটা কি, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র, এরকম সাপোজ এটা যদি সারফেস হয়, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র এরকম ক্ষতস্থানের মতো সৃষ্টি করে আর কি, ঠিক আছে, এগুলাকে বলা হয় পিট ফরমেশন, পিটিং করোশনের মতো আর কি, ঠিক আছে, আমরা পিটিং করোশন শিখবো, বাট এটা হচ্ছে পিট ফরমেশন হয়, ওকে, এরকম ছোট ছোট গর্ত সৃষ্টি হয়, ঠিক আছে, এই যখন কোল্যাপস করে এই ইম্পেলারের গায়ে, অথবা এখানে যে ইম্পেলারটা থাকে না, ইম্পেলারগুলো থাকে এই ইম্পেলারের গায়ে, অথবা এই যে আমাদের যে কি বলে যে কেসিং আছে, ঠিক আছে, পাম্পের যে কেসিং আছে কেসিংয়ের গায়ে এরকম পিট ফরমেশন করে, এইটাই হচ্ছে ক্যাভিটেশন, বুঝাইতে পারছি, অ্যাবনর্মাল সাউন্ড হবে, এবং অ্যাবনর্মাল সাউন্ড হলে বুঝতে হবে যে ক্যাভিটেশন হয়তো হইতে পারে। আর ক্যাভিটেশন হচ্ছে দ্যাট মিনস আমার যে সাকশন প্রেশার, আমাদের যে সাকশন প্রেশার, এই সাকশন প্রেশার কী হয়ে গেছে, আমার ভেপার প্রেশারের সমান অথবা নিচে নেমে গেছে, এর ফলে কী হয়েছে, বাবল ক্রিয়েট হয়েছে, এবং ওই বাবলটা এরপরে যখন আবার ডিসার সেকশনে গেছে তখন ডিসার সেকশনের প্রেশার হাই, তখন ওই হাই প্রেশার কী করছে, ওই বাবলগুলোকে প্রেশারাইজ করছে, ফলে বাবলগুলো কী হয়ে গেছে, কোল্যাপস করছে, আর কোল্যাপস করার ফলে কী হয়েছে, আমার অ্যাবনর্মাল সাউন্ড ক্রিয়েট হয়েছে, এবং সাথে সাথে আমার কি ওই যখন কোল্যাপস করছে তখন খুব জোরে হিট করছে আমার ইম্পেলারের গায়ে, অথবা আমার হচ্ছে ওই ইগুলার গায়ে, কি বলে ইম্পেলারের, সরি এই পাম্পের কেসিংয়ে। আর এর ফলে কি হয়েছে, এর ফলে পিট ফরমেশন হবে, ঠিক আছে, পাম্পে ইম্পেলারেও হইতে পারে, আবার কেসিংয়েও হইতে পারে, আবার দুইটাতেও হইতে পারে, একটাতেও হইতে পারে, আরেকটাতে না হইতে পারে, আবার দুইটাতেই হইতে পারে। সো পিট ফরমেশন হয়েছে, তো এর ফলে কি হয়ে গেছে, পাম্প ক্যাভিটেট করতেছে, তখন আমরা বলি যে একটা পাম্প কি করতেছে, একটা পাম্প ক্যাভিটেশন হচ্ছে, একটা পাম্পে ক্যাভিটেশন হচ্ছে, বুঝাইতে পারছি। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে আমরা বললাম যে আমাদের যেই কি বলে মানে ভেপার প্রেশার সাকশন প্রেশার তো কমে গেল, ঠিক আছে, তাহলে এখন আমাকে বলো যে এটা তো আমি বুঝলাম, ঠিক আছে, যে ভাইয়া আপনি তো বুঝাইলেন, বুঝলাম বিষয়টা, বাট এইটা তো আসলে আমাদেরকে আরেকটু ডিটেলসে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে, ম্যাথমেটিক্যালি, ঠিক আছে, ফ্লুইড মেকানিক্সের ভাষায় এটা আমরা কীভাবে করব, ঠিক আছে, দেখো এইটাও আমরা করতে পারি কিভাবে, এটা তো আমরা বুঝলাম। আচ্ছা, এবার দেখো, এবার আমরা যে একটা কনসেপ্ট শিখাবো, আচ্ছা কনসেপ্ট শেখানোর আগে সেটা হচ্ছে এটার সাথে এবার একটু মেলাই, দেখো এখানেও সেম, দেখো এই যে এখানে আমি তিনটা ছবি রাখছিলাম, ঠিক আছে, এই তিনটা ছবি আমি অলরেডি বুঝাই ফেলাইছি, তাও এখানে দেখাই, দেখো প্রথমে তো আমার ফিক্সড কিউ তো ফিক্সড ডিসচার্জ, আর আরপিএমও ফিক্সড, আমি এন দিয়ে আমি আরপিএম বুঝাইলাম। সো দেখো এই যে এভাবে আমার ইম্পেলারটা রোটেট করতেছে, ঠিক আছে, আর এদিক দিয়ে সাপোজ আসতেছে, এই দিক দিয়ে আমার ওয়াটার আসতেছে, এবং যদি পাম্প ক্যাভিটেট করে তাহলে কী হবে, দেখো এই যে সাকশন প্রেশার কী হবে, সাকশন প্রেশার এই যে ভেপার প্রেশারের চাইতে কমে যাবে, আবার তারপরে আবার কী বলে ডিসচার্জে প্রেশার বাড়বে, ঠিক আছে, বাইরে কী হবে, ওই বাবলসগুলো কোলাপস করবে, ফলে
ক্যাভিটেশন হবে। ওকে, আর যদি ক্যাভিটেশন হয়, এই যে যখন ক্যাভিটেশন হবে তখন এই যে কোল্যাপস করবে, এই যে এই ভেপার বাবলগুলো, তখন কি এই যে ভেপার বাবলগুলো আছে না, এগুলো তো ভেপার বাবল, এই ভেপার বাবলগুলো এই যে ইম্পেলারের গায়ে কোল্যাপস করবে, এবং কোল্যাপস করার পরে যা অবস্থাটা হবে সেইটাই হচ্ছে এইটা। ঠিক আছে, এই যে দেখো একটা ইম্পেলারে, ঠিক আছে, এটা হচ্ছে একটা ইম্পেলার, ইম্পেলারের দেখো ক্যাভিটেশন হয়েছে, দেখছো ক্যাভিটেশন হয়ে গেছে। ওকে, তাহলে পাম্পের ক্যাভিটেশন জিনিসটা বোঝা গেছে। এবার দেখো, এবার আমরা এই জিনিস, এই যে এখানে যে জিনিসটা বোঝাইলাম, ঠিক আছে, এখানে যে জিনিসটা বোঝালাম, এইটা এবার আমরা একটু ব্যাখ্যা করব এনপিএসএইচ এর মাধ্যমে। ঠিক আছে, এবার আমরা একটু ব্যাখ্যা করব কিসের মাধ্যমে, এনপিএসএইচ এর মাধ্যমে। ঠিক আছে, তো আবার আমি সাপোজ আরেকটা কালার নেই, দেখো ওই সেম গ্রাফটাই আঁকাবো আবার আরেকবার। সো এটা হচ্ছে আমার কি সাকশন প্রেশার ছিল, ওকে, আচ্ছা এটা পিএস আমি বললাম। আর একটা তো ফিক্সড ভেপার প্রেশার থাকে, ঠিক আছে, সো ভেপার প্রেশারটা আমি বললাম সাপোজ হচ্ছে আমার এইটা, এটা হচ্ছে আমার ভেপার প্রেশার, সাপোজ এটা হচ্ছে আমার পিভি ভেপার প্রেশার। ওকে, এবার আসো, যে এই যে মাঝখানে যে ডিফারেন্সটা না, এই ডিফারেন্সের একটা মানে একটা ইয়ে আছে, ইম্পর্টেন্স আছে। ঠিক আছে, আর এটা তো আমাদের কি, দেখো এটা কি আমাদের বলো, এটা হচ্ছে আমাদের সাকশন প্রেশার। ওকে, আর এটা তো আমাদের কি বললাম যে ডিসচার্জ। ঠিক আছে, এটা হচ্ছে আমার, এখানে আমার পিডি আছে। ঠিক আছে, সো এইখানেও কি আছে, একটা ডিফারেন্স আছে না, তাহলে এইটা হচ্ছে আমাদের টোটাল হেড। ঠিক আছে, সাকশন প্রেশার আর ডিসচার্জ প্রেশারের মধ্যে যে ডিফারেন্স, এটা হচ্ছে আমাদের টোটাল হেড। তার মানে এতটুকু আমরা কি করতেছি, পাম্প আসলে পাম্পের মাধ্যমে আমরা ফ্লুইডকে ট্রান্সফার করতেছি। ঠিক আছে, এই টোটাল হেডের মাধ্যমে। ওকে, আচ্ছা, এখন হেড জিনিসটা কি, এটা তো আমি এখনো বলি নাই, তাই না? দেখো আমি ওই যে বার্নলি ইকুয়েশন যখন লিখছিলাম, আমি যখন বার্নলি ইকুয়েশনটা আমি যখন লিখছিলাম, ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস, আচ্ছা এটুকু আমি মুছে দিই, সাপোজ এটুকু আগে মুছে দিই, দাঁড়াও ওয়েট, আমি যখন বার্নলির ইকুয়েশনটা আমি যখন লিখছিলাম, ঠিক আছে, তখন একটা জিনিস আমি মানে বলছিলাম না, যে পি বাই রোজি যেটা ছিল না, পি বাই রোজি, ঠিক আছে, প্লাস ভি ভি স্কোয়ার বাই টু জি, ঠিক আছে, প্লাস জেড, এইটা, এটা কি, এটা হচ্ছে আমাদের প্রেশার হেড, এটা হচ্ছে আমাদের প্রেশার হেড। ঠিক আছে, এটা হচ্ছে প্রেশার হেড, এটা হচ্ছে ভেলোসিটি হেড, এটা হচ্ছে ভেলোসিটি হেড, ভেলোসিটি হেড। আর এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের মানে কি বলে এটারে, হচ্ছে যে এলিভেশন হেড। ঠিক আছে, এলিভেশন হেড, এলিভেশন, এলিভেশন হেড বা এলিভেশন, এলিভেশন, এলিভেশন। ওকে, সো মানে রোজিতে আমরা ডিভাইড করে দিচ্ছি এক কথায়, এটা আমরা বার্নলি প্রিন্সিপালে যখন আমরা প্রমাণ করছি, ঠিক আছে, তখন এটা আমরা জানি যে রোজিতে ডিভাইড করতে। সো আমরা হেডে আসলে প্রকাশ করি ইন জেনারেল। সো এইখানে একটা হেড, আর এইখানে দেখো একটা ডিফারেন্স আছে, এটাও একটা হেড। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের এনপি এসএইচ অ্যাভেলেবল, এটাকেই বলা হয় এনপিএসএইচ অ্যাভেলেবল। ঠিক আছে, অ্যাভেলেবল। আর এনপিএসএইচ জিনিসটা কি, এনপিএসএইচ জিনিসটা হচ্ছে আমাদের নেট পজিটিভ সাকশন হেড, নেট পজিটিভ সাকশন হেড। ঠিক আছে, নেট পজিটিভ সাকশন হেড। আর এই নেট পজিটিভ সাকশন হেড দুই প্রকারের হইতে পারে, একটা হচ্ছে এনপিএসএইচ অ্যাভেলেবল, আর একটা হচ্ছে এনপিএসএইচ রিকোয়ার্ড। ঠিক আছে, বুঝাইতে পারছি আমি? ওকে, এখন দেখো একটা পাম্পের জন্য এনপিএসএইচ যেটা রিকোয়ার্ড, সেটা হচ্ছে ভেন্ডর, ঠিক আছে, বা পাম্প ম্যানুফ্যাকচারার এটা দিয়ে দেয়, পাম্প ম্যানুফ্যাকচারার।
পাম্প ম্যানুফ্যাকচারার, ঠিক আছে, এই এনপিএসএইচ রিকোয়ার্ডটা দিয়ে দেয়। আমাদের হাতে যেটা থাকে সেটা হচ্ছে এনপিএসএইচ অ্যাভেলেবল। এনপিএসএইচ আর আমাদের হাতে নাই। এখন দেখো এই যে অ্যাভেলেবল, ঠিক আছে, তার মানে অ্যাভেলেবলের একটা বিষয় আছে যে আমার যে সাকশন প্রেশারটা, ঠিক আছে, আর এই যে ভেপার প্রেশারের মধ্যে যে ডিফারেন্স, এইটাকে আমি যদি রো জি দিয়ে ডিভাইড করি, তাহলে আসলে এটাই হচ্ছে আমাদের সেই এনপিএসএইচ অ্যাভেলেবল। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কি এনপিএসএইচ অ্যাভেলেবল। ঠিক আছে, বাট যখন আমরা ইকুয়েশন দেখব, ঠিক আছে, এনপিএসএইচ অ্যাভেলেবলের সূত্রটা আমরা যখন দেখব, তখন দেখব আসলে সূত্রটা এরকম না। ঠিক আছে, এই যে সাকশন প্রেশারগুলো আছে এগুলাকে আসলে বিভিন্ন কয়েকটা টার্মের মাধ্যমে প্রকাশ করা হয়। ঠিক আছে, করে টোটাল 3-4টা এরকম টার্ম আসে, হেড লস ফ্রিকশন, হেড লস টস দিয়ে একটা ইকুয়েশন আছে। ঠিক আছে, তো আমরা ওই ইকুয়েশনে যাচ্ছি না, আমরা জানি ইকুয়েশনটা। সো এই যে মার্জিন, এই যে সাকশন প্রেশার, এই যে আইতে এখানে যে প্রেশারটা একদম নিচে যে প্রেশারটা, এটা আইতে প্রেশার হয় না, এই আয়ের প্রেশারটা যাতে একটা মার্জিনাল লেভেল পর্যন্ত থাকে। ঠিক আছে, যে ওই আয়ের প্রেশারটা যদি আমার ভেপার প্রেশারের চাইতেও নিচে চলে যায়, আইয়ের ওই সাকশন প্রেশারটা যখন আইতে আসে তখন এটা যদি নিচে নেমে যায়, দ্যাট মিনস আমার এই যে অ্যাভেলেবল একদম কমে গেছে। ঠিক আছে, এবং অ্যাভেলেবল তখন এরকম হয়ে গেছে, একদম কি জিরো হয়ে গেছে, তখন আর এনপিএসএস অ্যাভেলেবল নাই কো। কারণ এটা যখন এখানে টাচ করতেছে, ঠিক আছে, টাচ করে আবার যখন বাড়তেছে, তার মানে কি সাকশন প্রেশার আর ভেপার প্রেশার যেটা সেম, তখন এনপিএসএস কি কি হবে, জিরো হবে, কারণ এটাও যা এটাও তাই। ঠিক আছে, তখন পাম্প কি করবে, ক্যাভিটেট করবে, সহজ হিসাব। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে এনপিএসএস রিকোয়ার্ড তাহলে কত থাকবে। ঠিক আছে, বা একটা পাম্প ম্যানুফ্যাকচারার কিভাবে এটা করে, মানে বের করে যে আমার একটা পাম্পের এনপিএসএস রিকোয়ার্ড এত হবে। ঠিক আছে, সেটা হচ্ছে একটা মানে যখন একটা পাম্প ম্যানুফ্যাকচারার একটা পাম্প ম্যানুফ্যাকচার করে, তখন ও অলওয়েজ কি করতে থাকে, ওয়াটার ইউজ করে, ওয়াটারকে রেফারেন্স ফ্লুইড হিসেবে ধরে, ধরে কি করে ওই আমার হচ্ছে সাকশন মানে একটা সার্টেন ফ্লো রেটে, সার্টেন একটা ইম্পেলারের আরপিএমে ও হচ্ছে ফ্লুইড পাস করাইতে হবে। পাস করাইতে 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 যখন আইতে প্রেশারটা, ঠিক আছে, মানে যখন আইতে আসে তখন কি প্রেশার তো ড্রপ হয়। ওকে, তো এরকম ড্রপ হয়ে আবার কি হয়, এরপর আবার প্রেশার ডেভেলপ হয়। ঠিক আছে, এরকম এই যখন এই টোটাল যে হেড, টোটাল হেডের মধ্যে, দ্যাট মিনস সাকশন প্রেশার আর ডিসচার্জ প্রেশারের মধ্যে যখন 3%-এর ডিফারেন্স আসে, ঠিক আছে, এই ডেল্টা এইচ যখন মোটামুটি 3%-এর মতো হয়ে যায়, তখন কি কি করা দেয়, তখন ওইটাই হচ্ছে আমার হয়ে যায় কি, যে এর নিচে ওই কি বলে সাকশন প্রেশারের, ওই অতটুকু সাকশন প্রেশারের নিচে আমাদের কি করা যাইব না, পাম্প মানে চালানো যাইব না। ব্যাপারটা বোঝা গেছে? বুঝতে পারছি আমরা যে আমাদের যেই সাকশন প্রেশারটা থাকবে, ঠিক আছে, আর ডিসচার্জ প্রেশারটা যেটা ডেভেলপ হলো, এখন আইতে এসে তো প্রেশার কমবে। ঠিক আছে, এখন কমতে কমতে এই কতটুকু পরিমাণ কমবে, ঠিক আছে, এখানে তো কমতেছে, সাপোজ এটা আছে, এখন এখান থেকে এখানে কমলো, ঠিক আছে, ওকে, এতটুকু কমলো, সাপোজ এতটুকু কমলো, আবার অথবা এতটুকু কমলো। এখন এই কতটুকু আমরা যে কমবে, সাকশনের প্রেশারটা কতটুকু নামতে পারে, ঠিক আছে, সেইটা হচ্ছে 3%। 3% যদি নামে যায়, দ্যাট মিনস আমার যে এই পিডি ডেভেলপ মানে ডিসচার্জ প্রেশার এবং সাকশন প্রেশার, এই দুটার মধ্যে যদি আমার এই যে 3%-এর একটা ডিফারেন্স চলে আসে, তাহলে আমাদের বুঝতে হবে যে আমার এনপিএসএইচ রিকোয়ার্ড ওই অতই হবে। ঠিক আছে, এনপিএসএইচ রিকোয়ার্ড সাপোজ ওই লেভেলে, দ্যাট মিনস ওই সাকশন প্রেশারে এবং ওই সার্টেন ওই ফ্লো রেটে, ঠিক আছে, পাম্প কি হচ্ছে ওইটার নিচে গেলে আমার ওই যে কি বলে আইএ যে প্রেশারটা, এই আইএতে যখন প্রেশার আসতেছে, ওই আইয়ের প্রেশারটা কি হচ্ছে, আয়ের প্রেশারটা তখন ওই ভেপার প্রেশার মার্জিনাল যেটা, এটা হচ্ছে একটা মার্জিন থাকে। ঠিক আছে, একটা মার্জিন থাকে, একটা মার্জিন থাকে। ঠিক আছে, ওই মার্জিনাল ভ্যালুর চাইতেও কি আসতেছে, নিচে আসতেছে। যদিও ও কিন্তু তখনও ভেপার প্রেশারকে রিচ করে নাই, কিন্তু ওই সাকশন প্রেশারের নিচে আমি যদি আরও চালাই, তাহলে কি হবে, ওইটা কমতে কমতে মার্জিনকেও নিচে চলে যাবে, তখন এক সময় ভেপার প্রেশারকে টাচ করবে এবং পাম্প ক্যাভিটেট করবে। এই জন্য মার্জিনটা 3% ধরা হয়, দ্যাট মিনস খুব বেশি ধরা হয় না মার্জিন। ঠিক আছে, 3%-এ যদি ডিফারেন্স চলে আসে, ঠিক আছে, এই সাকশনের প্রেশার যখন এই যে ইয়াতে আসতেছে, মানে আইতে এসে যখন সাকশন প্রেশারটা কমতেছে, তখন ওই যে ডেল্টা ইসটা, ঠিক আছে, বা ডেল্টা পিটা যদি 3% হয়ে যায়, কারণ ডেল্টা এইচ বা ডেল্টা পি আমি যেটাই বলি না কেন, ডেল্টা এইচ বলা মানে কি, প্রেশারকে আমি জাস্ট রোজিতে ভাগ করে দিছি, আর ডেল্টা পি বলা মানে প্রেশারই আছে। সো আমি যেটাই বলি সেটাই, সমস্যা নেই। সো 3%-এ যদি
হয়ে যায়, বেশি হয়ে যায়, তখন আমরা আমরা বলবো যে ওইটার নিচে আর যাওয়া যাবে না। সো আমার তখন ওই এনপিএসএইচ রেকর্ড ওইটা ফিক্সড, দ্যাট মিনস সাকশন প্রেশার এটার নিচে নামতে পারবে না। ঠিক আছে, বিষয়টা তো এরকম হয়। এইভাবে এনপিএসএইচ রেকর্ড ক্যালকুলেশন করায়। সো আমি আশা করি বুঝাইতে পারছি হালকা করে যে এনপিএসএইচ রেকর্ড কীভাবে পাম্প ম্যানুফ্যাকচারার কালেক্ট করে বা বের করে। সো এটা না জানলেও খুব একটা ইম্পর্টেন্ট না, মানে না জানলেও সমস্যা নাই, বাট অ্যাভেলেবলটা মনে রাখতে হবে যে এই যে এটা হচ্ছে আমাদের অ্যাভেলেবল, এই যে এটা হচ্ছে আমাদের কি অ্যাভেলেবল। ঠিক আছে, আর এই অ্যাভেলেবলটা কি অ্যাভেলেবল থাকতে হবে, অবশ্যই একটা মার্জিনের উপরে থাকতে হবে। ঠিক আছে, অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল টু মার্জিন, মার্জিনাল একটা ভ্যালু, মার্জিনাল ভ্যালু। ঠিক আছে, বুঝাইতে পারছি আমি? ওকে, সো টোটাল জিনিসটা সাম আপ করলে এরকমই দাঁড়ায় যে একটা পাম্প কীভাবে ক্যাপিটেট করে। ঠিক আছে, যে আমি যদি সামারি করি তাহলে দেখো, আমি যদি একটা একটা ফ্লো চার্টের মাধ্যমে এই জিনিসটা তাহলে একটু মনে রাখার ট্রাই করি, সেটা হলো যে তো প্রথমে ফ্লুইড কি করবে, ফ্লুইড সাকশন দিয়ে ফ্লুইড সাকশানে আসবে, তাই তো? প্রথমে সাকশানে আসবে, সাকশন থেকে কোথায় যাবে, পাম্পের আইয়ে, পাম্পের আইয়ে। আর জিওমেট্রিক্যাল শেপের জন্য, আর ডিউ টু জিওমেট্রিক্যাল শেপ, জিওমেট্রিক্যাল শেপের কারণে কি হবে, শেপের কারণে আমার যে এখানে যে ইয়াটা ছিল, এখানে আমার প্রেশার কি হবে, প্রেশারের ড্রপ হবে, প্রেশার ড্রপ করবে। ঠিক আছে, এখানে তো প্রেশার হাই ছিল সাকশানে। ঠিক আছে, তো ডিউ টু জিওমেট্রিক্যাল শেপ পাম্পের আইতে প্রেশার ড্রপ করে, এর ফলে প্রেশার ড্রপ করে ও বাবল পয়েন্টে পৌঁছায় যায়। ও কোথায় পৌঁছায় যায়, বাবল পয়েন্টে পৌঁছায় যায়, বাবল পয়েন্টে পৌঁছায় যায়। ফলে এখানে কি হয়, বাবল ফরমেশন হয়, বাবল ফরমেশন হয়। ঠিক আছে, বাবল ফরমেশন হয়। আর এই বাবলগুলা এরপরে কি করে, এরপরে ওই পাম্পের কেসিংয়ে, ঠিক আছে, পাম্পের কেসিংয়ে অথবা ইম্পেলারে গায়ে যে লেগে থাকে। ঠিক আছে, স্টিক হয়ে থাকে, স্টিক হয়ে থাকে। এরপরে যখন আবার ডিসচার্জে যায়, ঠিক আছে, ডিসচার্জে গেলে কি হবে, মানে ফ্লুইড তো অবশ্যই ডিসচার্জে যাবে, স্বাভাবিক। যে ফ্লুইডটা আমি ইউজ করি, সাপোজ ওয়াটার ফ্লুইড, ফ্লুইড হিসেবে আমি ওয়াটার দিলাম, তাহলে ওয়াটারটা দেওয়ার ডিসচার্জ সেকশন যাবে। ডিসচার্জে কি হয়, প্রেশার আবার কি হয়, বেড়ে যায়, প্রেশার বেড়ে যায়। প্রেশার বেড়ে যাওয়ার ফলে কি হয়, তখন ওই বাবলগুলার উপরে, বাবলগুলার উপরে, বাবলের উপরে প্রেশার দিতে থাকে, প্রেশার দিতে থাকে। ঠিক আছে, প্রেশার দিতে থাকে, প্রেশার দিতে থাকে। এর ফলে কি হয়, এর ফলে আমাদের যে ভেপার বাবলগুলো ছিল, বাবলগুলো ছিল, এই বাবলগুলা কি করে, কোল্যাপস করে। আর যখন কোল্যাপস করে তখন অ্যাবনর্মাল একটা সাউন্ড ক্রিয়েট হয়, অ্যাবনর্মাল একটা সাউন্ড ক্রিয়েট হয়, এটা ফার্স্ট কথা। তাহলে পাম্প যদি ক্যাভিটেট করে তাহলে অ্যাবনর্মাল সাউন্ড হবে, এবং মানে কোল্যাপস যখন করে তখন হচ্ছে খুব জোরে হিট করে পাম্পের কেসিংয়ে অথবা ইম্পেলারে। ঠিক আছে, ইম্পেলারে হিট করে। আর যখন হিট করে তখন কি হয়, পিট ফরমেশন হয় পাম্পে, পিট ফরমেশন হয়। ঠিক আছে, এবং পিট ফরমেশনটা কোথায় হয়, পাম্পে হয়। ফলে তখন এটা কি হয়, তখন পাম্প ক্যাভিটেশন হয়, পাম্পে ক্যাভিটেশন। তাহলে পুরো জিনিসটা বোঝা গেছে আশা করি। এবং ওই যে মাঝখানে এনপিএসএইচ দিয়ে আমি একটু বুঝাইছিলাম, ঠিক আছে, এনপিএসএইচ দিয়েও বুঝাইছি, আবার সিম্পল ওই প্রেশার আর পিভি মানে ভেপার প্রেশার দিয়েও বুঝাইছি। ঠিক আছে, সো দুই রকম জিনিস দিয়ে বুঝাইলাম। সো আশা করি পুরো জিনিসটা সবাই বুঝতে পারছে যে আসলে পুরো জিনিসটা কিভাবে কাজ করে। ঠিক আছে, সো আমি আশা করব যে সবাই এই পুরো লেকচারটা বুঝতে পারছে। আর শেষ করার আগে অনেকে মানে আবার যারা ফ্রেশার আছে তারা হয়তো বলতে পারে যে ভাই এদিকে তো সাকশন বুঝলাম, এটা তো ইম্পেলারের মানে এটা ইম্পেলার, এটা ইম্পেলার, এটা ডিসচার্জ, ওকে, তাহলে একটা পাম্প কীভাবে সেট আপ করা থাকে। এই জন্য এই দেখো এখানে আমি একটা পাম্পের সেট আপ কীভাবে হয় এখানে আমি দিয়ে রাখছি, দেখো
ঠিক আছে, এটা হচ্ছে টোটাল পাম্প সেট আপ। একটা পাম্প কিভাবে সেট আপ দেওয়া হয় এখানে দেখো দেওয়া আছে। এটা হচ্ছে কি একটা মোটর, এটা হচ্ছে একটা মোটর, ঠিক আছে, এটা একটা মোটর, ঠিক আছে। এটা হচ্ছে কাপলিং, এটার নাম হচ্ছে কাপলিং, কাপলিং করা আর কি শ্যাফটের মাধ্যমে। এখানে একটা শ্যাফট আছে, এখানে একটা শ্যাফট আছে, এই শ্যাফটের মাধ্যমে কি করা আছে, শ্যাফট, এই শ্যাফটের মাধ্যমে মোটরের সাথে, এইটা হলো পাম্প, এইটাই হচ্ছে আমাদের সেই মেইন পাম্পটা, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের পাম্প। পাম্প কিন্তু এই পুরাটা না, ঠিক আছে। সো এই শ্যাফটের এখানে একটা শ্যাফট আছে, এই শ্যাফটের মাধ্যমে পাম্প আর মোটর কানেক্টেড। পাম্প মোটর যখন ঘুরে পাম্পও ঘুরে এইভাবে। আর এই যে এই দিক দিয়ে আমার কি আসবে, এই কি বলে, আহ, মানে আরে সাকশন হবে। আর এই দিক দিয়ে আমার এই যে ডিসচার্জ হবে, ঠিক আছে, এটা হচ্ছে ডিসচার্জ, এটা হচ্ছে আমাদের ডিসচার্জ, এটা হচ্ছে সাকশন আসবে আর কি, সাকশন। বুঝাইতে পারছি আমি? তাহলে এইভাবে এই যে দিক দিয়ে সাকশন হয়ে এদিক দিয়ে বের হয়ে যাবে, আর এটা তো ঘোরাবে আর কি। এই যেখানে ইয়ে আছে, এই এটা মোটর, মোটর ঘুরে, ফলে এই শ্যাফট ঘুরে, ফলে এই এখানকার যে ইয়াটা আছে ইম্পেলারটা আছে, ইম্পেলারও ঘুরে, ফলে এদিক দিয়ে পাম্প, এদিক দিয়ে সাক হয়, এদিক দিয়ে ডিসচার্জ হয়ে যায়। বুঝাইতে পারছি? হিসাবটা বোঝা গেছে? সো এইভাবে একটা পাম্প ক্যাভিটেট করে। এটা আমি সেন্ট্রিফিউগাল পাম্প দিয়ে বুঝালাম, কারণ তাহলে বুঝতে সুবিধা হয় আর কি। ঠিক আছে, বোঝা গেছে তাহলে কিভাবে কাজ করে। সো আজকের লেকচারটা সবাই বুঝছে কিনা, বা সবাই বুঝছো কিনা, সবাই একটু কমেন্টে লিখে দিও। আর অবশ্যই লেকচারটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করিও। ঠিক আছে, ওকে, তো ভালো থাকো সবাই। আজকের মতো এতটুকুই, থ্যাংক ইউ।